সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। দীর্ঘদিন ক্লাস বিরতির পর আজকে আবার অনলাইন ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছি। আজকে তোমাদের আলোচনার বিষয় প্রাক নির্বাচনী পরীক্ষা 2021 শ্রেণী দশম, বিষয় বাংলা প্রথম পত্র। তোমাদের দীর্ঘদিন গ্যাপ থাকার কারণে তোমরা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে সেখানেও তোমরা ঠিকভাবে পরীক্ষাগুলো দিয়ে উঠতে পারোনি। এরপরে তোমাদের নবম শ্রেণীর ক্লাস শেষে তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, কিন্তু ইতিমধ্যে আমরা তোমাদের কিছু পরীক্ষা অনলাইনের মাধ্যমে তোমরা দিয়েছ, কিন্তু তোমাদের আজকে তোমরা দশম শ্রেণীতে ওঠার পরে এখন তোমাদের পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষার মুখোমুখি তোমরা হয়েছো, কিন্তু সেই পরীক্ষাও আমরা অনলাইনেই তোমাদের নিতে হবে। সে পরীক্ষা আজ আশা করি তোমরা এই আগামী মাসে 8 তারিখে সে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা আশা করি সে পরীক্ষায় সবাই সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর এই পরীক্ষার প্রস্তুতিমূলক একটা ক্লাস করার জন্য আজকে তোমাদের মুখোমুখি হয়েছি। সেই ক্লাসটা হলো তোমাদের বাংলা প্রথম পত্র। আর বাংলা প্রথম পত্র তোমাদের প্রথমেই আমি আসছি সৃজনশীল পদ্ধতিটা কি। আজকে সৃজনশীল পদ্ধতির প্রশ্ন নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করো যে সৃজনশীল পদ্ধতির প্রশ্ন কিভাবে লিখবো, কিভাবে লিখলে একটা ভালো নম্বর পাওয়া যায়। সেক্ষেত্রে তোমরা বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করো। আজকে সেই সুযোগটা পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ যে আজকে তোমাদের সেই সৃজনশীল পদ্ধতির প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আজকে তোমরা সৃজনশীল পদ্ধতিটা কি, আমরা কিভাবে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নগুলো লিখব। তোমাদের কিন্তু সৃজনশীল পদ্ধতির ক্ষেত্রে আমরা একটা উদ্দীপক তোমাদের এখানে আমরা একটা উদ্দীপক দেই। সেই প্রশ্নের আলোকে থাকে উদ্দীপকটা, সেই উদ্দীপক থেকে তোমাদের প্রশ্ন করা হয়। আমিও তোমাদের এরকম একটা উদ্দীপক দিয়েছি। সেই উদ্দীপকটা হলো কি, যে সনেটটা আবার সনেটের স্তবক বিন্যাস, এরপরে হলো এর বিষয়বস্তু। স্তবক বিন্যাসটা হলো আবার 2 ভাগে বিভক্ত। সনেটটা সাধারণত 2 ভাগে বিভক্ত থাকে। প্রথম 8 লাইন থাকে অষ্টক, এরপরে হলো ষষ্ঠক। এই বিষয়বস্তুটার মধ্যে বিষয়বস্তুটা কোন কোন বিষয়ের বর্ণনা থাকে, তাই বিষয়বস্তুটা আবার 2টা ভাগে বর্ণনা থাকে। অষ্টকের মধ্যে থাকে ভাবের বর্ণনা, আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। এভাবে প্রশ্নটা তোমাদের জন্য সাজানো হয়েছে। এখন তোমরা এই কপোতাক্ষনদ কবিতাটা লিখছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তোমরা জানো যে বাংলা সাহিত্যের যখন হাঁটি হাঁটি পাকা অবস্থা, তখন এই বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের আগমন। সেই মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা ভাষায় সনেটের প্রবর্তক বলা হয়। বাংলা ভাষায় সনেটের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। তিনি বাংলা ভাষায় নতুন এই সনেটের প্রবর্তন করেছিলেন। এ কারণে আমরা বাংলা ভাষায় সনেটের জনক বলি মাইকেল মধুসূদন দত্ত। এছাড়া যদি তোমাদের প্রশ্ন আসে যে সনেটের জনককে, তখন সনেটের জনক হয়েছে ইতালিয়ান কবি পেত্রার্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই সনেট শব্দটাও মূলত ইতালিয়ান শব্দ। সনেটো শব্দ থেকে যার ব্যুৎপত্তি, যার অর্থ হলো মৃদুধ্বনি। বাংলা প্রতিশব্দ হলো চতুর্দশপদী কবিতা। এখন এই সনেট বা চতুর্দশপদী কবিতা কাকে বলে? সনেট বা চতুর্দশপদী কবিতা হলো 14 চরণ মানে কি, যেটা পংক্তি বলো বা লাইন বলো, 14 চরণ আর 14 মাত্রা বিশিষ্ট কবিতাকে আমরা সনেট বা চতুর্দশপদী কবিতা বলে থাকি। তোমাদের এই দশম শ্রেণীর সিলেবাসভুক্ত কবিতাগুলোর মধ্যে একটা সার্থক সনেট হলো কপোতাক্ষনদ কবিতাটি। তো এই কপোতাক্ষনদ সেটা হলো, এর মধ্যে দেখবা এই কবিতার মধ্যে এই 14টা, তোমরা যদি একটু দেখো যে আমি তোমাদের এই বই থেকে দেখাচ্ছি যে এর মধ্যে কিন্তু আছে কি 14টা, প্রথম এই 14টা লাইন আছে, মানে প্রত্যেকটা চরণ এরকম 14টা চরণের মধ্যে আছে। তা এটা আবার এই 14টা চরণ আবার 2টা পর্বে বিভক্ত থাকে, 2টা স্তবকে বিভক্ত থাকে, 2টা স্তবকে বিন্যস্ত থাকে বা 2টা স্তবকে বিন্যাস থাকে তার।
তো প্রথম স্তবকে থাকে 8 লাইন, প্রথম স্তবকে থাকে 8 লাইন, এই 8 লাইনকে আমরা বলি অষ্টক। আর দ্বিতীয় স্তবক যেটা, সেই স্তবকে থাকে 6 লাইন, এইটাকে আমরা এই ষষ্ঠক বলে থাকি, ষষ্ঠক বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা আবার আরেকটা জিনিস একটু যদি লক্ষ্য করো, এই প্রত্যেকটা চরণ আবার কিন্তু দুইটা পর্বে বিভক্ত থাকে, দুইটা পর্বে বিভক্ত থাকে। একটা থাকে পূর্ণ পর্ব আর একটা থাকে অপূর্ণ পর্ব। তো পূর্ণ পর্বটা হলো কীরকম, যেমন তোমাদের যদি বলি, যেমন সতত হে নদ তুমি পড়ো মোর মোরে। এখন তুমি যখন পড়বে, প্রত্যেকটা চরণ পড়ার সময় দেখবে একটা হালকা চাপ পড়ে, সতত হে নদ তুমি, এই তুমি পর্যন্ত হলো একটা পর্ব। এইটা হলো, তাই এই 8 মাত্রার পর্বটারে বলা হয় পূর্ণ পর্ব, আর এই 6 মাত্রার পর্বটাকে বলি আমরা অপূর্ণ পর্ব। তো 8 আর 6 14, প্রত্যেকটা চরণে 14টা মাত্রা থাকে। এই মাত্রার ইংরেজি প্রতিশব্দ যদি, সেটারে আমরা মাত্রা এর বা এর প্রতিশব্দ আমরা অক্ষর বলে থাকি। অক্ষরটা আবার দুই ধরনের, একটারে বলা হয় মুক্তাক্ষর, আর একটাকে আমরা বলি বদ্যাক্ষর। তো মুক্তাক্ষর হচ্ছে যে অক্ষর উচ্চারণে মুখ গহ্বরের কোথাও আটকে যায় না বা বাধা প্রাপ্ত হয় না, সেটাকে আমরা বলি মুক্তাক্ষর। আর বদ্যাক্ষর যেটা আটকে যায় বা বাধা প্রাপ্ত হয়, সেটাকে আমরা বলি বদ্যাক্ষর। তো এখানে দেখবা, এখানে সবগুলোই হলো মুক্তাক্ষর। তো এটা প্রথম, এই প্রত্যেকটা চরণের প্রথম পর্ব থাকে 8 মাত্রা, সেটাকে আমরা বলি পূর্ণ পর্ব, আর শেষের যে 6 মাত্রা থাকে সেটাকে আমরা বলি অপূর্ণ পর্ব। তো পড়ার সময় প্রত্যেকটা চরণের মধ্যে একটা চাপ পড়ে, সেখানে এই পর্বটা বিন্যস্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আবার অষ্টকে এখন লেখক কবি কী করেন, অষ্টকে থাকে তার ভাবের প্রবর্তনা, আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। ভাবটা বর্ণনা করে এই 8 লাইনের মধ্যে, আর শেষের 6 লাইনে আসে ভাবের পরিণতি। এখানে ভাবের পরিণতিটা লাভ করে শেষের 6 লাইনে। এর শেষে কিন্তু একটা মিলবিন্যাস আসে, তোমাদের পরীক্ষার মধ্যেও থাকবে যে অষ্টকের মিলবিন্যাসটি লেখো, ষষ্ঠকের মিলবিন্যাসটি লেখো। এই মিলবিন্যাস যেটা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু লক্ষ্য করো যে এই বাংলা ভাষায় সনেট আছে, ইংরেজিতে যেটা আমরা ইংরেজি প্রতিশব্দ যেটা আমরা প্যাটার্ন বা বিন্যাস বলে থাকি, বাংলায় এই ছন্দ হচ্ছে 3 প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ আর অক্ষরবৃত্ত ছন্দ। কারণ স্বরবৃত্ত ছন্দ রয়েছে দ্রুত লয়ের ছন্দ, আর মধ্যম লয়ের ছন্দ সেটা আমরা বলি কি মধ্যম লয়ের ছন্দ, সেটা মধ্যম লয়ে আবৃত্তি করতে হয়, জোরেও না আবার আস্তেও না, এটা আমরা বলি মাত্রাবৃত্ত ছন্দ। আর অক্ষরবৃত্ত ছন্দ যেটা ধীর লয়ে আবৃত্তি করি, তো ধীর লয়ে সেটা বলি অক্ষরবৃত্ত ছন্দ। এই অক্ষরবৃত্ত ছন্দটা আবার 3 প্রকার, একটা হলো অমিত্রাক্ষর ছন্দ, মুক্তক ছন্দ, আর একটা হলো গদ্য ছন্দ বলে থাকি। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করি সেটা হলো অমিত্রাক্ষর ছন্দ, হলো এই সনেটটা রচিত। তো অমিত্রাক্ষর ছন্দে যেহেতু সনেটটা রচিত, সে অমিত্রাক্ষর মানে কি, যা শেষের মানে অমিত্রাক্ষর ছন্দ হলো কি, যে প্রত্যেকটা চরণের একটা অমিল থাকবে, অমিল থাকা যে ছন্দগুলো রচিত হয়, সেটাকে আমরা সাধারণত অমিত্রাক্ষর ছন্দ বলে থাকি। যার প্রত্যেকটা প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের যদি অন্তে যদি অমিল থাকে, সেটাই আমরা অমিত্রাক্ষর ছন্দ বলে থাকি। যেমন দেখো, প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের একটা অমিল আছে। এখন এখানে দেখো অষ্টকের মিলবিন্যাসটা হলো কীরকম, যদি লক্ষ্য করো, এই দেখো তুমি শেষের নয়ের যদি তুমি ক ধরো, তাহলে লয়ের ধরো বাকি খ। এখন দেখো ক খ, ক খ, ক খ, খ খ, এইটা হলো অষ্টকের মিলবিন্যাস। আর ষষ্ঠকের মিলবিন্যাসটা যদি তোমরা লক্ষ্য করো, যে এই বয়ের যদি তুমি যদি ক খ যেহেতু ধরা হয়ে গেছে, এরপরে ষষ্ঠকের মিলবিন্যাস বয়ের যদি তুমি গ ধরো, তাহলে তয়ের ধরো বাকি ঘ, গ ঘ, গ ঘ, গ ঘ, এটা হলো ষষ্ঠকের মিলবিন্যাস। এভাবে তুমি মিলবিন্যাসটা বিন্যস্ত করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে তোমাদের ঠিক এই সনেটের উপরই আমি আলোকপাত করছি, যে এখন সৃজনশীল পদ্ধতিতে এই যে তোমরা এই উদ্দীপকটা দিচ্ছি, এখন তোমাদের প্রশ্ন আকারে কীভাবে প্রশ্নগুলো করা হয়। তোমরা এই সৃজনশীল পদ্ধতিতে 4টা প্রশ্ন করা হয়। তোমরা যেহেতু এখন পরীক্ষা দিবা, তা সেই 4টা প্রশ্ন তোমরা মনে রাখবা যে প্রথমেই থাকে জ্ঞানমূলক অংশ। জ্ঞানমূলক অংশের মূল লক্ষ্যই থাকে যে তুমি এই তোমার টেক্সট বই সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে বা কতটুকু আইডিয়া আছে, এর উপর ভিত্তি করে তুমি এই জ্ঞানমূলক প্রশ্নটা তোমাকে করা হয়, যে আসলে তুমি তোমার এই মূল কবিতা বা প্রবন্ধ তুমি কতটুকু তুমি এর উপর জ্ঞান আহরণ করেছো, তার উপরে একটা সংক্ষিপ্ত জ্ঞানমূলক প্রশ্ন করা হয়, সেটাকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন। তার নম্বর থাকে 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন এখানে তোমার একটা প্রশ্ন হলো যে জ্ঞানমূলক প্রশ্নটা কি, যে সনেটের বাংলা প্রতিশব্দ কি। এখন সনেটের বাংলা প্রতিশব্দ কি, সনেটের বাংলা প্রতিশব্দ হয়েছে
চতুর্দশপদী কবিতা, চতুর্দশপদী কবিতা। এখন তুমি যদি লেখো এক বাক্যে শুধু এই একটা অক্ষরেই বা একটা শব্দেই যদি শেষ করো, সেটা কিন্তু একটা পরিপূর্ণ উত্তর হয় না, এটা একটা যথাযথ উত্তর হয় না। তুমি নাম্বার পাবে হয়তো এক, কিন্তু এটা কিন্তু একটা সার্থক উত্তর হয় না। উত্তর দিতে হলে তোমাকে পুরো একটা বাক্যেই, এক বাক্যে তোমার এর উত্তর করতে হবে। তোমার লিখতে হবে সনেটের বাংলা প্রতিশব্দ চতুর্দশপদী কবিতা। এর মধ্যে যদি তুমি উত্তরটা সম্পন্ন করো, তাহলে তোমার জ্ঞানমূলক প্রশ্ন একটা পরিপূর্ণ উত্তর হলো, তুমি 1 নাম্বার পাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আসি অনুধাবনমূলক প্রশ্ন। এখন অনুধাবনমূলক প্রশ্নটা কী বা কীভাবে এই অনুধাবনমূলক প্রশ্নের তোমরা উত্তর করবে? অনুধাবনমূলক প্রশ্নটা হলো, তুমি তোমার প্রবন্ধ বা কবিতা এর উপর তুমি কী ধারণা নিয়েছো, একটা তোমার একটা ব্যাখ্যা, সংক্ষিপ্ত আকারে তুমি একটা ব্যাখ্যা দিবে। সেই ব্যাখ্যাটা কীরকম, সেটা সর্বোচ্চ 2-3 লাইনের মধ্যে তোমার সমাপ্তি করবে। সেটা হলো কীরকম, এটা আবার তুমি মনে রাখবে যে 2টা প্যারায় তুমি এর উত্তরটা লিখবে, 2টা প্যারায় এর উত্তরটা লিখবে। জ্ঞানমূলক অংশ একটা লিখবে এক কথায়, এক বাক্যে, এরপরে তুমি ব্যাখ্যা করে আবার কয়েক লাইনের মধ্যে সেটা লিখবে। এখানে তোমাদের দেওয়া হয়েছে যে সনেটের বৈশিষ্ট্যগুলো লিখো। এখন তোমার সনেটের বৈশিষ্ট্যগুলো তুমি লিখবা যে সনেট, বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত, সেই সনেটের বৈশিষ্ট্যগুলো নিম্ন উল্লেখ করা হলো। এখন সেই সনেটের বৈশিষ্ট্যগুলো তুমি সুন্দরভাবে লিখবা যে সনেট কি, সনেটের বাংলা প্রতিশব্দ হচ্ছে চতুর্দশপদী কবিতা, আর এর স্তবক বিন্যাস হলো 2 ভাগে বিভক্ত। প্রথম 8 লাইনকে আমরা বলি অষ্টক, শেষের 6 লাইনকে আমরা বলি ষষ্ঠক। এরপরে বিষয়বস্তুর দিক থেকে তুমি যখন ভাগ করো তখন বলবা যে অষ্টকে থাকে ভাবের প্রবর্তন আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। এরপরে যে প্রত্যেকটা চরণ আবার 2টা পর্বে বিভক্ত থাকে, একটা থাকে পূর্ণ পর্ব আর একটা থাকে অপূর্ণ পর্ব। পূর্ণ পর্ব থাকে 8 মাত্রার আর অপূর্ণ পর্ব থাকে 6 মাত্রার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি তুমি একটু লক্ষ্য করো যে এর মিলবিন্যাসটা কীরকম থাকবে, অষ্টকের মিলবিন্যাস থাকবে ক খ, ক খ, ক খ, খ খ, এটা থাকবে অষ্টকের মিলবিন্যাস। ষষ্ঠকের মিলবিন্যাস থাকবে গ ঘ, গ ঘ, গ ঘ। এভাবে তুমি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর তুমি কমপ্লিট করতে পারো। এভাবে যদি তুমি উত্তর করো, তাহলে দেখবে তুমি এটা 2টা সবসময় তোমরা মনে রাখবা যে তোমার একটা প্রশ্ন আসলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিসে মধুময় হয়ে উঠেছিল, ব্যাখ্যা করো। এখন তোমার প্রশ্ন হলো, এখন তোমার জ্ঞানমূলক প্রশ্নটা লাগবা সত্যের নিবিড় সাধনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মধুময় হয়ে উঠেছিল, এটা হলো জ্ঞানমূলক। এরপরে তুমি ব্যাখ্যা করে লিখবা কী কী গুণের কারণে তার চরিত্র মধুময় হয়ে উঠেছিল, সেই গুণগুলো তুমি ব্যাখ্যা করে লিখবা। তাই জ্ঞানমূলকে এই এক বাক্যের ওইটা হলো 1 নাম্বার জ্ঞানমূলকটাই, আর অনুধাবন ব্যাখ্যা করে যেটা লাগবে ওইটা 1 নাম্বার। টোটাল অনুধাবনমূলক প্রশ্নের নম্বর হলো 2। এভাবে যদি তুমি পরিপূর্ণভাবে একটা অনুধাবনমূলক প্রশ্ন সম্পন্ন করো, তাহলে তুমি ফুল নাম্বার পাবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি তুমি লক্ষ্য করো 3 নাম্বার যে প্রশ্নটা আছে, 3 নাম্বার প্রশ্নের মধ্যে আছে যে এটাকে বলা হয় প্রয়োগমূলক প্রশ্ন। এখন এই প্রয়োগমূলক প্রশ্নটা কী বা কীভাবে তুমি এই প্রশ্নটা প্রয়োগ করবে, তুমি এই প্রয়োগমূলক প্রশ্নটার মূল লক্ষ্যটা হলো তুমি এটা প্রয়োগ করা। কিভাবে প্রয়োগ করবে, তোমার যে উদ্দীপক যে দেয়া থাকবে, সেই উদ্দীপকের আলোকে এই কবিতার মধ্যে তোমার কতটুকু যায়, কতটুকু মিল আছে, সেই দৃশ্যগুলো তুমি উপস্থাপন করবে। সেটা হলো প্রয়োগমূলক প্রশ্ন। সেটা হলো কীরকম, যেমন এখানে তোমাদের আছে যে উদ্দীপকের আলোকে কপোতাক্ষ নদ সনেট হিসাবে গঠন কার্যকারিতা আলোচনা করো। এর গঠনটা কি ঠিক আছে সনেট হিসাবে, সেটা তুমি আলোচনা করবে। সেটা কীরকম, 3টা প্যারায় তুমি এই প্রশ্নটার উত্তর সম্পন্ন করবে। প্রথম প্যারায় তুমি এক বাক্যে জ্ঞানমূলক অংশটা লিখবে, তারপরে একটু ব্যাখ্যা করে তুমি সনেটের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে তুমি একটা প্যারায় তুমি অনুধাবনমূলক অংশটা লিখবে। এরপরে শেষে গিয়া এই উদ্দীপকের সাথে তোমার এই টেক্সট বইয়ের বা মূল প্রবন্ধের বা কবিতার কতটুকু সাদৃশ্য আছে, সেই মিলগুলো তুমি লিখবে। এটা হলো প্রয়োগমূলক প্রশ্ন। 3টে প্যারায় যদি লেখো, 3টে প্যারায় তোমার জ্ঞানমূলকে 1 নাম্বার, অনুধাবন 1 নাম্বার, এরপরে প্রয়োগের মধ্যে 1 নাম্বার। এই 3টে প্রশ্ন মিলে হলো তোমার প্রয়োগমূলক প্রশ্ন। সেখানে তুমি 3 নাম্বার পাবে যদি পরিপূর্ণ উত্তর হয়। যদি কোনো একটা উত্তর তুমি ভুল করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা 1 নাম্বার কম পাবে। আমি আশা করি অনেক সময় দেখি তোমাদের প্রশ্নের মধ্যে তোমরা কি করো, সব এই প্রয়োগমূলক প্রশ্ন টোটাল একটা প্যারায় তোমরা লেখো বা একটা অনুচ্ছেদে তোমরা লেখো। এভাবে লিখলে কিন্তু তোমরা আশানুরূপ নম্বর পাবে না। তোমরা অনেকে বলো, স্যার আমি নম্বরটা তো কম পেলাম, স্যার আমি তো লিখছি সবগুলো। এভাবে লিখলে, তুমি তো ওভাবে লিখতে বলে নাই, তোমার যেভাবে উত্তর বলছে, যে অংশের উত্তর আলাদা আলাদা করে লিখতে বলছে, সেইভাবে যদি তুমি লিখো, তাহলে তুমি পরিপূর্ণ নম্বর পাবে। এরপরে দেখো, এরপরে আমরা তোমাদের আলোচনা করতেছি উদ্দীপকে ওই যে 4 নাম্বার প্রশ্ন, যেটাকে আমরা বলি উচ্চতর
বৈশিষ্ট্য যেটা বা এটারে বলি আমরা এই প্রয়োগমূলক বৈশিষ্ট্য, এরপরে উচ্চতর দক্ষতার যে প্রশ্নটা, উচ্চতর দক্ষতার প্রশ্নের মধ্যে তুমি খেয়াল করবে এখানে তোমার 4টা প্যারায় তুমি এই উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর করবে। সেটা হলো প্রথমে তুমি জ্ঞানমূলক অংশটা লিখবে এক বাক্যে, তারপরে অনুধাবনমূলক ব্যাখ্যা করে তুমি লিখবে, এরপরে তুমি প্রয়োগ করে লিখবা, মিল কতটুকু আছে সেটা লিখবা। এরপরে উচ্চতর দক্ষতাটা হলো যে উদ্দীপকের সাথে তোমার এই প্রবন্ধটার এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে যে উদ্দীপকের আলোকে সনেটের গড়ন ও সৌষ্ঠব বিষয়ক উপস্থাপনে কতটুকু সার্থক তুমি বিশ্লেষণ করবে। তো আসলে এই যে সনেট হিসাবে সনেটের বৈশিষ্ট্য বা এর আলোকে কপোতাক্ষণ কতটুকু সার্থক বা কতটুকু যথার্থ হয়েছে তোমার মতামতটা তুমি তুলে ধরবে এই প্রশ্নের আলোকে। তাই প্রথমে লিখবে জ্ঞানমূলক অংশ একটা প্যারায়, অনুধাবনমূলক অংশ একটু ব্যাখ্যা করে 2-3 লাইনের মধ্যে লিখবে। এরপরে তুমি প্রয়োগমূলক প্রশ্ন 4-5 লাইনে লিখবে। 4-5 লাইন বলতে তুমি যতটুকু লিখবে, এরপরে উচ্চতর প্রশ্ন তোমার মতামতটা ব্যক্ত করবে, সেখানে আরও 4-5 লাইনে তুমি সমাপ্তি করবে। এভাবে যদি তুমি এই 4 নম্বরের প্রশ্ন এভাবে শেষ করো, আশা করি তুমি বাংলা প্রথম পত্রের যে তোমার 7টা প্রশ্ন আছে, 7টা প্রশ্নের উত্তর দিতে হয়। তার মধ্যে আছে তোমাদের কিন্তু প্রশ্নের উপরে লেখা থাকে যে এই ক অংশ থেকে 2টা প্রশ্ন, ক অংশ গদ্য অংশ থেকে 2টা, খ অংশ পদ্য অংশ থেকে 2টা এবং উপন্যাস থেকে একটা, নাটক অংশ থেকে একটা, টোটাল 7টা প্রশ্নের তোমার উত্তর দিতে হবে। তা 7টা প্রশ্নের উত্তর যদি তুমি যথাযথভাবে এভাবে উত্তর দিতে পারো, আশা করি তুমি 70-70 পাবে। আর যদি এভাবে প্রশ্নের উত্তর তোমার যথাযথ না হয়, তাহলে তুমি আশানুরূপ নম্বর তুমি পাবে না। সেক্ষেত্রে তোমার কিন্তু কিছু কথা আছে। আমরা যদি এই যে সৃজনশীল পদ্ধতি, তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটা কীভাবে খাতায় লেখো, আমরা শিখন ফল তোমাদের কিন্তু বলছি সৃজনশীল পদ্ধতি কী তা জানবে, আর সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে লিখবে তা তুমি জানতে পারবে। এই শিখন ফলের যে বিষয়টা তোমাকে এখন আলোকপাত করলাম, সেই বিষয়টা যদি তোমরা আরও একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আমি তোমাদের এই যেহেতু এই কপোতাক্ষণ কবিতা এর আগেও এই যে অনলাইন ক্লাস হয়েছে তার মধ্যে আলোচনা করা হয়েছে, সেজন্য আর এই কবিতাটা ভাববস্তু বা বিষয়বস্তু আর আমি আলোকপাত করছি না। শুধু আলোকপাতের বিষয়টাই আজ ছিল যে কিভাবে তোমরা সৃজনশীল পদ্ধতিটা লিখবে বা লেখার নিয়মাবলী কী এবং কিভাবে লেখলে তোমরা যথাযথ নম্বর পাবে। আর যদি এভাবে যদি তোমরা আজকে তোমাদের একটা নমুনা প্রশ্ন জাস্ট দেখাইলাম, এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। কীরকম এরপরে তোমাদের আরও একটা কথা কিন্তু এর মধ্যে থাকে যে তোমরা একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রণ কিন্তু দূষণীয়। তোমরা এই ব্যাপারেও একটু সতর্কতা অবলম্বন করবে যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ যাতে না হয়। আরেকটা হলো তোমরা কিন্তু প্রত্যেকটা অংশ থেকে আলাদা আলাদা করে তোমরা উত্তর প্রদান করবে, তাতে কিন্তু তোমরা আশানুরূপ নম্বর তোমরা পাবে। তোমরা কিন্তু দেখবে যে কোন থেকে কোনটা প্রশ্ন লেখা যায় কীভাবে, মানে কিন্তু যেভাবে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তর। তোমরা অনেকে কী করো, একটা অংশের পুরো 4টে লিখে দাও, আর একটা অংশের তাই দেখা যায় তোমরা 2-3টে প্রশ্ন তোমাদের কাটা যায়, তোমাদের মূল নম্বরে অনেকটা ঘাটতি পড়ে। আশা করি তোমরা এই ব্যাপারটা একটু সতর্কতা অবলম্বন করবে। আর নৈবর্তিক প্রশ্নের ব্যাপারে তোমাদের আমি সবসময় বলছি, তোমরা ভালোভাবে এই তোমাদের যেভাবে এই আজকে মনে করো কবিতা, গদ্য, পদ্য, এই বিষয়গুলো তোমাদের কিন্তু ব্যাপক আলোচনার বিষয়। এগুলো তোমাদের যখন আমরা তোমাদের লেখক পরিচিতি সম্পর্কে ধারণা দেই, এরপরে মূল বিষয়বস্তুটা সম্পর্কে আলোচনা করি, এরপরে নামকরণের বিষয়টা আলোচনা করি, এভাবে যদি তোমরা একবারে বিশ্লেষণ করে পড়ো, তাহলে তোমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আশা করি তোমরা দিতে পারবে। আর আশা করি তোমরা এই প্রথম দিকের, তোমরা যেহেতু এর আগে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করো না, উপস্থিত হয়ে কোনো পরীক্ষায়, অফলাইনে কোনো পরীক্ষায় তোমরা দেওনি এখন পর্যন্ত স্কুলে এসে, এই যে তোমরা 10ম শ্রেণীতে আজকে উত্তীর্ণ হয়েছো, সেইভাবে প্রিপারেশন নিয়েই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে, যাতে তোমরা একটা ভালো পরীক্ষা দিতে পারো। তো এভাবে যদি তুমি পরীক্ষা দাও এবং তুমি যদি বিশ্লেষণ করো, মনে একটু সৃজনশীল পদ্ধতিতে যদি তোমরা পড়াশোনা করে এগিয়ে যাও, দেখবে তোমরা নৈবর্তিক প্রশ্নও তোমরা যথাযথ উত্তর করতে পারবে এবং এখানে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে অনুসরণ করবে আর এই প্রাক নির্বাচনী পরীক্ষাগুলো এভাবে প্রস্তুতি নেবে। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।